আসসালামু আলাইকুম। আমি শারমিন। আজকে আপনাদের মাঝে আমার জীবনের একটা ছোট্ট গল্প নিয়ে হাজির হলাম। আমার জীবনের কাহিনীটা হলো আমার স্বামীকে নিয়ে। আমার স্বামী আমাকে প্রবাসে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করাতো। তো যাই হোক, নিজের স্বামী কীভাবে প্রবাসে নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে টাকার লোভে দেহ ব্যবসা করায়, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। আমার স্বামী কাতারে থাকতো। তো আমার স্বামী অনেক বছর কাতারে থাকার পরে যখন আমাদের বিয়ে হয়, বিয়ের পরেও আমার স্বামী কাতারে থাকে। বিয়ের আগে থেকেই থাকে, বিয়ের পরেও ছুটিতে এসে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে কাতারে থাকে। তো কাতারে থাকে, একটা পর্যায়ে সে চিন্তা ভাবনা করেছে যে আমাকেও নিয়ে যাবে। কারণ বাংলাদেশে আমার একা একা ভালো লাগে না, আর ওরও খাওয়ার কষ্ট হয় অনেক কিছু। তো আমি তাকে সবসময় বলতাম যে দেখো, তুমি যেখানে থাকো আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে তুমি বেশি দিন থাকতে পারবা, আমাকে নিয়ে গেলে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। এরকম চিন্তা ভাবনা আমরা দুজনেই করতাম। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি আমার মালিকের ফ্যামিলি বিষয়, আমি তোমাকে নিয়ে আসবো। তো আমার বিয়ের যখন প্রায় বছর 3 হলো, 3 বছর 3.5 বছর, তখন আমার স্বামী আমাকে বিদেশ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো যে তাহলে তুমি যেহেতু এত করেই বলতেছো, আসো। তো আমার স্বামী আমাকে বিদেশ নিয়ে যাবে, আমি তো কোনো কাজে যাচ্ছি না, আমার স্বামী সে কাজে যাচ্ছি। আমার স্বামী যে বাসায় থাকে ওখানে আমরা থাকবো দুজনেই, সে কাজ করবে, আমি বাসায় থাকবো, এমনই তো চিন্তাধারা। তা আমাদের ফ্যামিলি থেকে কেউ না করেনি, আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ না করেনি, আমার বাবার বাড়ি থেকেও কেউ না করেনি যে না যাওয়া যাবে না। কারণ আমি যদি কোনো কাজের সন্ধানে বিদেশ পাড়ি দিতাম তাহলে হয়তো তারা নিষেধ করতো, কিন্তু আমি তো কাজের সন্ধানে যাচ্ছি না, স্বামীর কাছে যাচ্ছি। এরপরে আমার স্বামী বাংলাদেশে আসলো আমাকে নেওয়ার জন্য। আসার পরে আমাকে নিয়ে গেল। তো যাই হোক, আমরা খুবই ভালো সংসার করতেছি। আমাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। কারণ আমার স্বামী যেহেতু আমার বিয়ের আগে থেকেই প্রবাসে থাকে, বিদেশে, তো সেক্ষেত্রে তো আমাদের সংসারে অভাব থাকার কথা না যে আমাদের এটার অভাব আছে। তারপরে আমার স্বামী বিদেশ করতেছে এখনও, যে না আমাদের সংসারে হাল ধরার জন্য, আমাদের সংসারটাকে বড় করার জন্য কিছু টাকা ইনকাম করি, তারপরে দেশে একবারে সেটেল হয়ে যাব, ব্যবসা বাণিজ্য করবো, এরকম চিন্তাধারা তার ছিল। তো আমিও তাকে নিষেধ করিনি। আমি বলছি যে যাক, এখন যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হয়নি, আমাদের নতুন সংসার, বছর 3 হয়েছে, বিয়ে হয়েছে, যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদেরও তো ভবিষ্যৎ বলতে কিছু আছে। তো এখন যেহেতু সে করতে চায়, এখন করে নিক, এরকমই চিন্তাধারা যেহেতু সে নিচ্ছে, আমি তাকে উৎসাহ দিই। কারণ আমি তার স্ত্রী, আমি তাকে উৎসাহ না দিলে সে কিছু করতে পারবে না। কথা আছে না যে মেয়ে মানুষ ছাড়া কখনো সংসার সুন্দর হয় না। তারপর যখন বিদেশে গেলাম, আমি যেখানে আমার স্বামী থাকে ওইখানে নিয়ে গেল। পরে সে আগে ব্যাচেলার থাকতো, 8-10 জন মিলে একটা রুমে থাকতো। এরপরে সে আমাকে নেওয়ার পরে একটা বাসা নিয়েছি। বাসা নিয়ে আমাদের সংসারে যা লাগে টুকিটাকি জিনিসপত্র সেগুলো সে কেনাকাটা করলো। করার পরে আমি আর আমার স্বামী মিলে ভালোই আছি। আমার স্বামী সকালবেলা আমি রান্নাবান্না শেষ করি, আমার স্বামী খাওয়া দাওয়া করে সে তার কাজে চলে যায়, আমি সারাদিন বাসায় থাকি। আসলে বাংলাদেশে থাকলে দেখা যাচ্ছে যে ভালো না লাগলেও এর সাথে দেখা করা যায়, ওর কাছে যাওয়া যায়, বা শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে ওদের সাথে বসে গল্প করা যায়। আর বিদেশ নামক জীবনটাই জানি কেমন। আমার স্বামী যখন কাজে চলে যায় তখন সারাদিন রুমে দরজা বন্ধ করে বসে থাকতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। কাউকে তো চিনি না, বা ওই দেশের ভাষা তো ওইভাবে বুঝি না। কয়েকটা বুঝি, আমার স্বামী কয়েকটা বুঝায় আমাকে, যে এটা বললে এটা, এটা বললে এটা বুঝায়, আমিও কয়েকটা বুঝি। সব যে বুঝি তা কিন্তু না। তো সারাদিন আমি আমার মতো। এরপরে আমার যখন ওইখানে যাওয়ার প্রায় মাসখানিক হলো, মাসখানিক পরে
হঠাৎ করে আমার স্বামী আমাকে একদিন বলতেছে যে আমার এক বন্ধু আসবে, তুমি রান্না বান্না করে রেখো। আমাকে বাজার করে দিয়ে গেছে। আমি আমার সাধ্য মতো যতটুকু রান্না করার আমার স্বামী আমাকে যা যা দিয়েছি তা সব কিছু রান্না করছি। যেহেতু তো আমাদের বাসায় একজন মেহমান আসবে, সেক্ষেত্রে অনেক পদের আইটেম রান্না করা হয়েছে। তো আমার স্বামী রাত্রেবেলা ওনাকে নিয়ে আসলো, পরে আমার সাথে কথা বলার পর উনিও বাঙালি, উনি বাঙালি, বাংলা ভাষা বলতে পারে, বুঝে, যেহেতু বাঙালি। তো ওনার সাথে অনেক সময় গল্প টল্প করার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের রুম তো একটা, কারণ বিদেশে তো অনেক টাকা ভাড়া রুমের। আমাদের তো এমন না 2-4টা রুম, কারণ বিদেশে তো আর মেহমান নাই যে আমার বাবা আসবে, মা আসবে, আমাদের রুম 2-3টা লাগবে। আমরা সিঙ্গেল রুম ভাড়া নিচ্ছি। তারপরে আমার স্বামী বললো যে তার বন্ধু নাকি আজকে থাকবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে খাটে শোও, আমি নিচে বিছানা করি। তো আমি নিচে বিছানা করছি, বিছানা করার পরে শুয়ে পড়ছি। কিছুক্ষণ পরে যখন আমার আমি ঘুমিয়ে গেছি। তারপরে দেখি রুমের তো লাইট অফ, দেখি খাটের থেকে নাইমা আমার পাশে শুইলো। তো আমি ভাবছি যে আমার স্বামী মনে হয় আমার কাছে শুইছে। তো আমি বললাম কী ব্যাপার, তুমি খাটের থেকে নিচে নামলা, তোমার বন্ধু আছে, তুমি আজকে আমার সাথে না ঘুমালে হয় না? তখন আমার বলতেছে ভাবি চুপ, ভাই না আমি আমি তো জ্বরে একটা চিৎকার মারছি। চিৎকার মারার পরে আমার স্বামী উঠে পড়ছে। উঠার পরে বলতেছে কী হয়েছে, এত জোর চিল্লাইলে কেন? আমি বললাম যে দেখো তোমার বন্ধু খাটে থেকে মনে ঘুমের তালে নিচে নেমে পড়ছে, আমি ভয় পাইছি এই জন্য। কয়টা কোনো ব্যাপার না, আমারে বলে ওটা কোনো ব্যাপার না। এরপরে সে আমাকে বলে যে দেখো আমার বন্ধুটা তো অনেক দিন ধরে এখানে থাকে, বাড়িতে বউ টু রাইখে আসছে, তারও তো কাছে পাইতে মন চায় বউ। তখন যেহেতু তার বউ নাই, সমস্যা কি, তুমি একটু সহযোগিতা করো। আমার শুনে আসমান জমিন এক হয়ে গেল যে আমার স্বামী কি বলে। আমার স্বামী বলতেছে যে তার সাথে আমি বেড শেয়ার করবো। এটা এটা শোনার পরে তো আসলে মানে বলার মতো ভাষা নাই, ভাষা হারিয়ে গেছে। তো কী করব, কিছু বুঝতে পারতেছি না। এরপরে আমি বললাম যে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এসব? আমার তো মনে হইতেছে তোমার মাথা ঠিক নেই। কয় মাথা, তখন আমার মাথায় চিন্তা ঢুকলো, এগুলো কি কি বলতেছে আমার স্বামী। তখন আমার স্বামী নিজে থেকেই বলতেছে যে সমস্যা নেই, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, এক কাজ করো, তোমার মনে হয় আমাকে দেখে আনইজি মনে হচ্ছে, আমি বাইরে গিয়ে দাঁড়াই, তুমি আমার বন্ধুকে একটু সময় দাও। সমস্যা কি, যেহেতু আমি পারমিশন দিয়েছি। এরপরে সত্যি করে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল তার বন্ধুকে আমার রুমে রেখে। এরপর তার বন্ধুকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন ভাইয়া, আমার স্বামী হয়তো বা আজকে নেশা টেশা করছে, না হলে অন্য মুডে আছে, হ্যাঁ আমি এগুলো পারবো না, আমাকে দেখেন প্লিজ, আপনার দুইটা পায়ে ধরি, আপনি আমার সাথে এই ধরনের কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন না, কারণ আপনাকে আমি ভাই ডাকছি। সে বলে যে ভাবি কি যে বলেন না, ভাবি তো নাভির নিচে সবসময় দেবর্গ দাবি থাকে। আরে এটা কোনো ব্যাপার না, আমার বন্ধু জেনে শুনে আমাকে বাসায় নিয়ে আসছে। আর তুমি জানো আমার বন্ধুকে আমি টাকা দিচ্ছি, আমার বন্ধু আমার কাছ থেকে তোমার জন্য টাকাও নিচ্ছে। এই কথা যখন শুনলাম আমার 2 চোখের পানি অঝরে ঝরতেছে, আমি কান্না করতেছি যে কি বলে, আমার স্বামী আমাকে জন্য অন্য পুরুষের কাছে দিয়ে টাকা নিচ্ছে, এটা কি বাস্তব না আমি ভুল শুনতেছি? আমি তখন এক নিমিষে কেমন জানি মনে হচ্ছে যে আমার জবান সব কিছু বন্ধ হয়ে গেছে। এরপরে যাই হোক, কিছু করার নেই, আমি অনেক হাতে পায়ে ধরার পরে আমার স্বামীকেও অনেক ডাকছি, আমার স্বামী দরজাও খোলেনি, আমার স্বামী বাইরে দিয়ে দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তার বন্ধুও শোনেনি। তারপরে যা হবার, তার বন্ধু তার খায়েশ মিটানোর জন্যে আমার কাছে আসছিল, খায়েশ মিটিয়ে নিল। কিন্তু এখানেই শেষ না, আমার স্বামী রোজই অন্য লোক নিয়ে আসতো, রোজই অন্য লোক আইনা আমাকে দিয়ে কাজ করাতো, সে তাদের কাছ থেকে টাকা নিত। আমার স্বামী বিদেশে আমাকে নিয়ে গিয়ে আমাকে দিয়ে একটা পর্যায়ে ব্যবসা শুরু করে দিল। আসলে সে আগে কাজকাম করতো, অফিসে যাইতো, কিন্তু এখন সে অফিস বাড়িতেই বানিয়ে নিয়েছে।
বাসায় প্রতিদিন লোক এনে সার্ভিস দিতেছে, এটাই তার বিজনেস, এটাই তার অফিস হয়ে দাঁড়িয়েছে। তো দেখেন, আজকে আমি আমার স্বামীকে ভরসা করে বিদেশে পা রাখছি, কিন্তু আজকে সব কিছু থেকে আমার স্বামী আমাকে বঞ্চিত করছে। আমার যে হাতে ফোন ছিল সেটাও আমার স্বামী নিয়ে রেখে দিছে। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করলে যদি এগুলো আমি বলে দিই, এই জন্য আমার ফ্যামিলির সাথে বা তার ফ্যামিলির সাথে কারোর সাথে আমাকে যোগাযোগ করতে দিত না। সব সময় সে সবার কাছ থেকে আমাকে আড়াল করে রেখে আমাকে দিয়ে এইসব কাজ করাতো। একটা পর্যায়ে আমি নিজেও অভ্যস্ত হয়ে গেছি যে যা, কাকে বিশ্বাস করলাম, কি হলো জীবনে, ও যেটা চাইতেছে, ওর টাকার দরকার, ওর জন্য আমি সব কিছু করতে পারি, এখন থেকে আর কষ্ট মনে করি না। একটা পর্যায়ে এইভাবে যখন টাকার লোভে সে পড়ে আমার জীবনটাকে শেষ করলো। তো আমার জীবনটাকে শেষ করার পরে যা হলো আর কি, দেশে আসলাম। আসার পরে আমি তো তার সংসার করব না, তখন বাবা মাকে কী জবাব দেবো যে কী জন্য করব না। তো সব সত্যিটা সবার সাথে যখন বললাম, আমার শ্বশুরবাড়ির লোক তো বিশ্বাসই করে না যে তার ছেলে আমাকে বিদেশ নিয়ে গিয়ে এইসব কাজ করাতে পারে। আমার বাবার বাড়ির লোকও ওগুলো শুনে হতাশ, কি করব কিছুই বুঝতে পারি না। এরপরে বাংলাদেশে আসার পরে আমি এখন যাবো তো আমার স্বামী থেকে বিরতি আছি। এখন যাবো তো আমি আমার স্বামীকে, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়নি, কিন্তু এখন যাবো তো আমি তার কাছে যাই না বা তার সাথে আমি কোনো যোগাযোগও করি না, কারণ সে স্বামী না, স্বামী নামের কলঙ্ক। তার সাথে যোগাযোগ করব, তার ঘর কিভাবে করব? সে যেখানে আমাকে অন্যের মাঝে বিলিয়ে দিতে পারে, সে কিসের স্বামী? তো এখনও এইভাবেই আছি। তো নারীদের জীবনটা যে এত কষ্টের আমি এখন বুঝি। একটা কথাই বলবো রে বোন, পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? যাকেই বিশ্বাস করবেন সেই আঘাত দিবে, সেই ধোঁকা দিবে। বিশ্বাস বলতে কিছুই নাই। তো এখন আমি যে পর্যায়ে আছি, আলাদা আছি সবার থেকে। এখন কি আমি ভালো আছি কি না আপনারা অবশ্যই জানাবেন। আর আমার কি করা উচিত সামনে সেটাও আপনারা বলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।